দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আসলেই সুস্থ থাকুন এর আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর ফারজানা আলী। পিত্তথলি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরের জন্য অঙ্গ। পিত্তথলির কাজ হচ্ছে যকৃত থেকে নিঃসরিত পিত্তরসগুলো ধারণ করা এবং হজমে সাহায্য করা। আমাদের ইদানিং জীবনযাপন, খাদ্যাভ্যাস, এমনকি স্থূলতা, অনেক সময় বংশগত কারণে পিত্তথলির নানা রকমের সমস্যা, যেমন পিত্তথলির পাথর, প্রদাহজনিত সমস্যা, প্রলিপ, এই সমস্যাগুলো অনেকটাই বেশি পরিলক্ষিত হচ্ছে। কিন্তু সঠিক সময়ে যদি পিত্তথলির রোগগুলো নির্ণয় করে চিকিৎসা নেওয়া সম্ভব হয়, তাহলে এই রোগগুলো সমাধান করা সম্ভব। দর্শক, আজ আমরা কথা বলবো পিত্তথলির পাথর, চিকিৎসা ও করণীয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিত্তথলি আমরা জানি আমাদের পিত্তরস ধারণ করে, তারপরও আমি দর্শকদের জন্য একটু জানতে চাই যে পিত্তথলি কি আর এর কাজ কি? হ্যাঁ, যেটি শুরুতে আপনি বলেছেন যে পিত্তথলি আমাদের মানবদের সবচেয়ে যে বড় সলিড অর্গান লিভার, যেটি পেটের উপরিভাগে ডান দিকে থাকে, সেই লিভারের তলদেশে ঝুলে থাকা একটা থলি, যেখানে পিত্তরস বা পাচক রস জমা থাকে। মজার ব্যাপার হলো, এই পিত্তরস কিন্তু পিত্তথলি তৈরি করে না, লিভার তৈরি করে। সেটি লিভার থেকে পিত্তথলিতে এসে জমা হয়। আমরা যখন খাবার গ্রহণ করি, সেই খাবার হজমের জন্য একটা নির্দিষ্ট সংকেত এই থলির কাছে আসে। তখন থলিতে থাকা পিত্তরস পিত্তথলি সংকোচনের মাধ্যমে, নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দিয়ে খাবার হজমে সহযোগিতা করে। বেসিক্যালি এটাই হচ্ছে পিত্তথলির কাজ। পিত্তথলির কাজ কি, বিষয় একটু জানলাম। পিত্তথলির কি কি রোগ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? ডেফিনেটলি প্রতিটি অর্গানই অনেক রোগ হতে পারে। তবে মজার ব্যাপার হলো, পিত্তথলির যত রোগ আছে, সব রোগকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি, শুধুমাত্র পিত্তথলির পাথর ও পাথরের জটিলতাই হলো 95% রোগ, আর মাত্র বাকি 5% হচ্ছে অন্যান্য রোগ। যেমন পিত্তথলির পলিপ, পিত্তথলির টিউমার, পিত্তথলির ক্যান্সার, পিত্তথলির জন্মগত ত্রুটি। আর বাকি 95% সমস্যা বা জটিলতা বা রোগী হলো পিত্তথলির পাথর ও তার জটিলতা। পিত্তথলির পাথরের শতাংশ আপনি বলছেন 95%, এবং অনেক সময় রোগীরা লক্ষণগুলো ঠিক সঠিকভাবে প্রকাশ পেলেও বুঝতে পারেন না যে পিত্তথলিতে পাথর হয়েছে। আমি লক্ষণ সম্পর্কে একটু জানতে চাই যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন তার পিত্তথলিতে পাথর হয়েছে? এক্সিলেন্ট, এই প্রশ্নটা প্রায় রোগীরা আমাদেরকে করে থাকেন। এটিতে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে আসলে পিত্তথলি পাথর হওয়ার প্রবণতা বা পার্সেন্টেজ কত। গবেষণায় দেখা গেছে 20 বছরের উপরে যারা আছেন, এদের প্রতি 100 জনের মধ্যে প্রায় 15 জনের পিত্তথলিতেই পাথর থাকে। মজার ব্যাপার হলো, এই যে 15 জন, এদের মধ্যে 12 থেকে 13 জনের কোনো সমস্যা বা উপসর্গ বা লক্ষণ দেখা যায় না। মাত্র 2 থেকে 3 জনের উপসর্গ বা সমস্যা দেখা যায়। উপসর্গ হচ্ছে পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা ব্যথা হয়, বিশেষ করে অতিরিক্ত তৈলাক্ত বা রিচ ফুড খাওয়ার পরে ব্যথাটা বাড়ে এবং ব্যথাটা পিছনের দিকে বা কাঁধের দিকে যেতে পারে। ইভেন এমনও হতে পারে যে একটু বেশি খাওয়ার পরে পেটটা ফুলা ফুলা লাগে, ভারী লাগে, অ্যাসিডিটির মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এবং অ্যাসিডিটির মাত্রা এমন যে গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আমরা কমনলি ব্যবহার করি, সেটি খেলেও গ্যাস্ট্রিক কমে না। তখন বুঝতে হবে এই অ্যাসিডিটি সম্ভবত পিত্তথলি পাথরের কারণেই হয়েছে। আমরা খুব সুন্দর করে জানলাম যে পিত্তথলিতে পাথর হলে লক্ষণগুলো কিভাবে প্রকাশ পাচ্ছে। কারা বেশি এই পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকিতে আছেন, এই বিষয়ে একটু জানতে চাই। পিত্তথলি পাথর আসলে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, পুরুষ মহিলা সবারই হতে পারে। কিন্তু খুব সহজে মনে রাখার জন্য বলা হয় 5F বা 5টা F যাদের মধ্যেও আছে তাদের ঝুঁকি বেশি। প্রথম F হলো ফিমেল পেশেন্ট, অর্থাৎ মহিলা রোগীদের। সেকেন্ড F হলো মহিলাদের মধ্যে যারা একটু ফেয়ার স্কিন, ফর্সা স্কিন, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। থার্ড F ফার্টাইল, অর্থাৎ যাদের বাচ্চা ধারণ করার ক্ষমতা এখনো আছে। ফোর্থ F হলো যাদের এইজ হলো 40-র কাছাকাছি, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটাকে আমরা বলি 30 থেকে 40 বছর। এই বয়সের
মহিলাদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি। নেক্সট পরবর্তী যে এফ সেটা হলো যারা একটু ফেটি নাদুস নদুস তাদের। তারপরের এফ সেটি হলো ফ্যামিলি হিস্ট্রি। যদি কারো ফ্যামিলিতে অর্থাৎ মামা চাচা কাকা ফুপু খালা বাবা মা দাদা দাদি নানা নানি এরকম কারো যদি পিত্তথলিতে পাথর থাকে তখন অন্যদেরও পাথর হওয়ার ঝুঁকি বেশি থাকে। অর্থাৎ 5টা এফ অথবা 6টা এফ যাদের ভিতরে বেশি তাদের ভিতরে ঝুঁকি বেশি। কিন্তু এইগুলো না হলেও কি পাথর হবে না? হ্যাঁ, পুরুষদেরও হয়, বাচ্চাদেরও হয়, বৃদ্ধদেরও হয়, তবে এদের ঝুঁকি বেশি। কেন ঝুঁকি বেশি সেটি যদি একটু বলি, মহিলাদের কেন বেশি? পিত্তথলিতে পাথর হওয়ার যে মূল যে প্রক্রিয়াটা সেটি হচ্ছে একটি রাসায়নিক প্রক্রিয়ার তারতম্য বা ব্যত্যয় যখন ঘটে তখন পিত্তথলিতে পাথর হয়। পিত্তথলিতে বেসিক্যালি তো পিত্তরস থাকে, সেই রসের 90% হচ্ছে পানি আর 10% হচ্ছে সলিড পদার্থ, সোডিয়াম পটাশিয়াম কোলেস্টেরল পিত্ত লবণ। খুবই গুরুত্বপূর্ণ দুটি কঠিন পদার্থ হচ্ছে পিত্ত লবণ এবং কোলেস্টেরল। এই যে পিত্ত রসের ভিতরে যে কোলেস্টেরল থাকে তার সবসময় প্রবণতা হলো সে তলানি আকারে নিচে জমতে থাকতে জমার চেষ্টা করে, আর পিত্ত লবণের চেষ্টা থাকে সবসময় তাকে দ্রবীভূত করে রাখা, অর্থাৎ তলানি আকারে জমতে দেয় না। কোনো কারণে যদি পিত্তথলিতে থাকা পিত্ত রসের ভিতরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তখনই আস্তে আস্তে করে তলানিতে পাথর আকারে জমতে থাকে। অন্যদিকে কোলেস্টেরল ঠিক আছে, কিন্তু যদি পিত্ত লবণের মাত্রা কমে যায় তাহলে কিন্তু সে কোলেস্টেরলকে ঠেকিয়ে রাখতে পারবে না, নিচে তলানি আকারে জমতে থাকবে। তৃতীয় যে কারণটি, আমরা যখন খাবার খাই পিত্তথলি সংকোচনের মাধ্যমে রসটা পাঠিয়ে দেয়। এখন এই যে পিত্তথলির যে কাজ, এই থলি যদি সে সঠিকভাবে কাজটা করতে না পারে, অর্থাৎ পরিপূর্ণ সংকুচিত হতে না পারে, তখন কি হবে? প্রতিবারই কিছু না কিছু রস থলির ভিতরে জমা থাকবে, আর সেই রস থেকে কোলেস্টেরল এবং অন্যান্য কিছু সলিড পদার্থ নিচের দিকে তলানিতে জমবে এবং সেটাই হবে পাথর। এখন এই ঘটনাগুলো কাদের ঘটে? সাধারণত গবেষণায় দেখা গেছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টিন নামক দুটি হরমোন যেটি মহিলাদের থাকে, পুরুষদের সাধারণত থাকে না। এই হরমোন দুটো এই 3টে সমস্যাই তৈরি করে। কিরকম? সাধারণত এই ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টিন এককভাবে এবং ক্ষেত্র বিশেষে কম্বাইন্ডলি পিত্তথলিতে থাকা পিত্ত লবণের মাত্রা কমিয়ে দেয়, কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এবং অনেক সময় পিত্তথলিকে সঠিকভাবে সংকোচন হতে দেয় না। এ কারণেই আমাদের দেশে আমরা দেখে থাকি যারা প্রেগনেন্ট মা বা মা হতে চলছেন এই অবস্থায় যেহেতু ইস্ট্রোজেন প্রোজেস্টিনের লেভেল অনেক বেশি থাকে তখনই তাদের পিত্তথলিতে পাথর বেশি পাওয়া যায়, পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। কারণ হলো ওই সময় ইস্ট্রোজেন প্রোজেস্টিন বেশি থাকে, কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এবং পিত্ত লবণের মাত্রা কমিয়ে দেয়। এবং যেহেতু বাচ্চা বড় হতে থাকে, ইউটেরাসটা পিত্তথলির উপর একটা চাপ প্রয়োগ করে, পিত্তথলিটা সঠিকভাবে সংকুচিত হতে পারে না। এই ফাঁকেই সাধারণত অধিকাংশ ক্ষেত্রে পিত্তথলিতে পাথর হয়। অনেক সময় আমরা কিন্তু খুব সুন্দর করে জানলাম যে কেন আসলে মহিলাদের এই রোগটি বেশি হচ্ছে এবং কোন এজে বেশি হচ্ছে, তার পেছনে হরমোনের কিছু কারণের কথা আপনি বলছিলেন। অনেক সময় দেখা যায় যে লক্ষণগুলো সঠিকভাবে প্রকাশ পায় না, উপসর্গবিহীন, কিন্তু অনেক সময় অন্য কোনো পরীক্ষার করতে গেল তখন ধরা পড়লো যে পিত্তথলিতে পাথর আছে। এই যে উপসর্গবিহীন পিত্তথলিতে পাথর যদি ধরা পড়ে সেক্ষেত্রে করণীয় কি? আমি প্রথমেই বলেছিলাম যে প্রতি 100 জনের মধ্যে 15 জনের পিত্তথলিতে পাথর থাকে। এখন 12 জনের উপসর্গ থাকেই না, আমরা তাদেরকে বলি উপসর্গবিহীন পিত্তথলির পাথর। আর 2 থেকে 3 জনের যে পাথর থাকলো তাদের হচ্ছে উপসর্গযুক্ত পিত্তথলির পাথর। উপসর্গযুক্ত পিত্তথলির পাথরের একমাত্র চিকিৎসা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা পিত্তথলিটা অপসারণ করে নেওয়া। এখন যাদের পিত্তথলিতে পাথর আছে বাট উপসর্গ নেই, লক্ষণ নেই, তাদের কি আদৌ কোনো চিকিৎসা দরকার আছে? এটাই তো জানতে চাচ্ছি। এই বিষয়টা রোগীরা প্রায় আমার কাছে এই বিষয়টা জানতে চান। অধিকাংশ ক্ষেত্রেই কোনো চিকিৎসা দরকার নেই। অধিকাংশ ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে আমরা বলি যে অবশ্যই আপনারা চিকিৎসাটা করে নেবেন। ক্ষেত্র বিশেষ কোন কোন ক্ষেত্রে? রোগীরা এমন একটা জায়গায় অবস্থান করছেন সেখানে খুব সহজলভ্য না চিকিৎসা, বা খুব ইজিলি চিকিৎসা বা সার্জারিটা করিয়ে নিতে পারছেন না। বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা প্রবাস জীবন করেন, আপনি জানেন যে একটা প্রবাসে বা বিদেশে একটা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি সার্জারি হাইলি এক্সপেন্সিভ। আমাদের দেশের
খেটে খাওয়া যে প্রবাসী বিদেশে থাকে তারা কিন্তু সেই সকল সার্জারি খুব ইজিলি করতে পারে না। আমি প্রায় দেখেছি যখনই পেইন হয়, সেখানে যখনই আল্ট্রাসাউন্ড শনাক্ত হয় হ্যাঁ তোমার পাথর হয়েছে, খুব ইমিডিয়েটলি ওরা একটা টিকিট কেটে বাংলাদেশে চলে এসে সার্জারিটি করে নেয়। তাহলে এইরকম যারা আছেন স্যার তারা আমরা আরো বিস্তারিত জানবো, সময় হয়েছে একটা বিরতির। দর্শক, সময় হয়েছে একটা বিরতির, ফিরছি বিরতির পর, সেই পর্যন্ত সাথেই থাকুন। বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি। আসলে সুস্থ থাকুন আজকের পর্বে কথা বলছিলাম পিত্তথলির পাথর চিকিৎসা ও করণীয় নিয়ে। স্যার, বিরতির পূর্ব মুহূর্তে যে বিষয়টি জেনে নিলাম যে যারা প্রবাসী আছে তাদের পিত্তথলিতে পাথর থাকলে অপারেশন করে নিতে হবে, উপসর্গ না থাকলেও আর কখন কখন আসলে অপারেশনটা করতে হবে? যদি কারো হেমাটোলজিক্যাল ডিজিজ থাকে, হিমোলাইটিক ডিজিজ যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজ, অথবা এমন ফিমেল বা মা যারা অদূর ভবিষ্যতে বাচ্চা নেবেন এখন নেননি, তাদের যদি উপসর্গ না থাকা অবস্থায়ও যদি পাথর শনাক্ত হয় করে নিতে হবে। কারণ হলো যখন বেবি আসলো তখন পাথর শনাক্ত হলো, তখন দেখা যাবে যে উপসর্গটা অনেক বেশি মাত্রায়, তখন এমন একটা সমস্যা, না পারা যাচ্ছে অপারেশন করা, না পারা যাচ্ছে ব্যথা সহ্য করা, আবার বাচ্চাটাকেও নিতে হচ্ছে। সেজন্য আমরা বলে থাকি যারা এরকম বেবি নিতে চাচ্ছেন ভবিষ্যতে, তাদের যদি উপসর্গ নাও থাকে পাথর শনাক্ত হয় অবশ্যই অপারেশন করে নেবেন। স্যার, আপনি ল্যাপারোস্কোপির সার্জারির কথা বলছেন। আগে কিন্তু পিত্তথলি পাথর হলে আমরা বলতাম যে কেটে অপারেশন করা, অর্থাৎ পেট কেটে অপারেশন করা। এখন কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতি চলে এসেছে, তার মধ্যে একটি হলো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা ল্যাপারোস্কোপির পদ্ধতিতে পিত্তথলির পাথর অপসারণ করা। এই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে যে পাথর অপসারণ, এর সুবিধা কি? জি, ল্যাপারোস্কোপিক সার্জারি এটা একটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর। আগে যে বড় করে পেট কেটে অপারেশন করা হতো, এখন শুধু পিত্তথলিই নয়, অনেক বড় বড় অপারেশন মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরে করা হয়, অর্থাৎ ল্যাপারোস্কোপিক পদ্ধতি অথবা রোবোটিক সার্জারি। ল্যাপারোস্কোপিক সার্জারিটা এ কারণেই করা হয়, এর জটিলতা অনেক কম। সেটা কি, আপনি যেহেতু আপনি একজন সার্জন, আপনি নিজেই জানেন আগে যখন আমরা যখন পিত্তথলি পাথরের সার্জারি করতাম বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন একজন পিত্তথলি পাথরের অপারেশন হবে পুরো হসপিটালে একটা খবর লেগে যেত যে ওনার বিশাল একটা অপারেশন হবে পিত্তথলি পাথরের। কেন? অপারেশনের সময় 1 ব্যাগ অথবা 2 ব্যাগ ব্লাড লাগবে, অপারেশনের পরে হসপিটালে রোগীকে 7 দিন থাকতে হবে, স্বাভাবিক কাজে ফেরত যেতে প্রায় 3 মাস সময় লাগবে, অনেক সময় অপারেশনের পরে ইনফেকশন হতো, আরও পরে হয়তো অনেক সময় হার্নিয়াও হতে পারতো। কিন্তু এই যে আমরা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করি, তবে এটাও ঠিক, আমাদের এই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিকে সাধারণ মানুষ অনেক সময় বলে লেজার সার্জারি, কম্পিউটার সার্জারি, অনেক নামে, ভিন্ন ভিন্ন ভাষায়, নামে বাট কিন্তু দেখা বেসিক্যালি যাচ্ছে। নাম হলো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। এই সার্জারির সুবিধা হলো অপারেশনের জাস্ট 30 মিনিট আগে আমরা সাধারণত রোগীকে হসপিটালে ভর্তি করতে বলি, অপারেশনের 6 ঘন্টা পরে রোগীকে ডিসচার্জ দেওয়া যায়, 5 ঘন্টা পরে একটু একটু রোগী খাওয়া শুরু করে, 7-8 ঘন্টা পরে রোগী স্বাভাবিক খাবার শুরু করতে পারে, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পরেই রোগী স্বাভাবিক কাজে ফেরত যেতে পারে। বিশেষ করে যারা কর্পোরেট লাইফ লিড করেন, ডেস্ক জব করেন, তারা কিন্তু একদিন পরেই তার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। ইভেন অপারেশনের সময় বা অপারেশনের পরে তেমন কোনো পেইন থাকে না, ব্যথা থাকে না, ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে না, হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে না, ইজিলি কাজে ফেরত যেতে পারেন, অপারেশনের সময় কোনো ব্লাড লাগে না। মানে এর উপকারিতা বললে শেষ করা যাবে না, অনেক অনেক উপকারিতা। এই জন্য আজকাল এই অপারেশনটাকে অর্থাৎ ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিকে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা হয়। প্রাধান্যটা বেশি দেওয়া হচ্ছে এখন, সুযোগ সুবিধাটা বেশি হওয়ার কারণে। অনেক সময় দেখা যায় রোগীরা এই পিত্তথলি পাথর নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, চিকিৎসা গ্রহণ করছেন না। এই অবস্থা থেকে আসলে কি কি ধরনের জটিলতা হতে পারে? এক্সেলেন্ট একটি কোয়েশ্চেন। এটা আমরা প্রায় বলে থাকি যে যে গ্রুপের উপসর্গ নেই তাদের তো চিকিৎসাই দরকার নেই, ক্ষেত্র বিশেষ বাদে। বাট যাদের উপসর্গ আছে, অনেক রোগী আমাকে এসে বলেন যে স্যার আমার তো মাত্র একবার পেইন হয়েছে। গবেষণায় দেখা গেছে যদি একবারের জন্য পেইন হয়, এটাকে আপনাকে বড় উপসর্গ মনে করে অবশ্যই এর চিকিৎসা করে নিতে হবে। যদি আপনি চিকিৎসা করে না নেন, সিগন্যাল পাওয়ার পরেও এই যে পেইন হলো, অ্যাসিডিটি হলো, তাহলে অনেক ধরনের জটিলতা হতে পারে। যেটা আমি বলছিলাম, পিত্তথলি পাথরের যত রোগ তার 95% হচ্ছে পিত্তথলি পাথর এবং তার এই সংক্রান্ত জটিলতা। সেটা কি?
পিত্তথলির পাথর দিয়ে পিত্তথলিতে ইনফেকশন হতে পারে, প্রদাহ হতে পারে, একুট কোলেসিস্টাইটিস, দীর্ঘমেয়াদী প্রদাহ, ক্রনিক কোলেসিস্টাইটিস, ইভেন পাথর আটকে গিয়ে পিত্তথলির ফোড়া তৈরি করতে পারে। অনেক সময় আমরা পেয়ে থাকি পিত্তথলির পাথর পাস করে নালীতে চলে এসে জন্ডিস হয়, পিত্ত নালীর পাথর হয়। আগে রোগ ছিল একটা, থলির পাথর, যখনই সেটি পিত্ত নালীতে চলে আসলো রোগ হলো দুইটা, থলির পাথর, নালীর পাথর। এখন দুইটা চিকিৎসা লাগবে। আরো ভয়ঙ্কর জটিলতা হলো পাথরটা যখন আরো নিচে নেমে এসে যেখানে প্যানক্রিয়াস থাকে সেই প্যানক্রিয়াসের নালীতে ট্রমা তৈরি করে, তখন রোগীদের প্যানক্রিয়াটাইটিস করে। আপনি জানেন যে আমাদের শরীরে যত রোগের কারণে পেইন হয়, প্যানক্রিয়াটাইটিসের মতো পেইন আর কোনো রোগে হয় না। এর সিভিয়ারিটি এত বেশি যে রোগীকে হসপিটালে ভর্তি হতে বাধ্য করতে হয় বা বাধ্য হয়। এ কারণে আমরা বলে থাকি অবশ্যই উপসর্গ থাকলে অপারেশন করিয়ে নেবেন। ইভেন যদি ফ্যামিলি হিস্ট্রি এমন থাকে যে তাদের ফ্যামিলিতে কারো পিত্তথলির ক্যান্সার আছে এবং রোগীর পিত্তথলির পাথরের সাইজ যদি অনেক বড় থাকে, যেমন 3 সেন্টিমিটার বা তার বেশি, তাহলে কিন্তু পিত্তথলিতে ক্যান্সার হওয়ার ঝুঁকিও থাকে। মানে অবশ্যই কাল বিলম্ব না করে পিত্তথলির পাথর যদি অবশ্যই। রোগ নির্ণয় হয় চিকিৎসা নিতে হবে। ডেফিনেটলি কোনো দেরি করা যাবে না। আমরা তো আসলে যে কোনো রোগের ক্ষেত্রে প্রতিরোধমূলক আমরা পরামর্শ চাই। পিত্তথলির পাথর প্রতিরোধে করণীয় কি? ডেফিনেটলি যদি করা যেত খুবই ভালো, তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধের খুব বেশি উপায় নেই। কারণ কি, আমি যেটা বলেছিলাম ফিমেলদের হয়, সুতরাং বয়স, লিঙ্গ, জিনগত কারণ, পারিবারিক কারণ এটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি না, তাই না? সুতরাং এইগুলো পরিবর্তন করতে পারছি না, বাট কিছু কিছু মডিফিকেশন বা অভ্যাস যদি পরিবর্তন করি তাহলে গবেষণায় দেখা গেছে যে কিছুটা প্রতিরোধ করা সম্ভব। যেমন যাদের ওজন অনেক বেশি তারা যদি একটু ওজনটা নিয়ন্ত্রণে রাখেন, একটা নির্দিষ্ট বা স্ট্যান্ডার্ড ওয়েটে নিয়ে আসেন, তাহলে ঝুঁকি অনেকটা কমবে। আবার ওজন কমাতে গিয়ে আমরা একটা ভুল করে ফেলি যে খুব দ্রুত ওজন কমাই। খুব দ্রুত ওজন কমানো যাবে না। দ্রুত ওজন কমালেও কিন্তু পিত্তথলিতে পাথর হতে পারে। খুব স্লোলি ধীরে ধীরে ওজন কমাতে হবে। বেশি ফ্যাটি ফুড বা কোলেস্ট্রল যুক্ত খাবার খাওয়া যাবে না। বেশি করে পানি, ফলমূল, আঁশযুক্ত খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, যেটা আমরা সব রোগের ক্ষেত্রেই বলি। যদি ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে বা অন্যান্য রোগ থাকে, সেই রোগটাকে কন্ট্রোলে রাখতে হবে, তাহলেও পিত্তথলিতে পাথরের ঝুঁকি অনেকটা কমে আসবে। পিত্তথলি নিয়ে আসলে পাথর নিয়ে অনেকটাই আমরা আলোচনা করেছি। অনেক সময় আমরা একটু ভ্রান্ত ধারণা নিয়ে একটু জানতে চাই যে অনেক রোগীর কিন্তু ধারণা থাকে যে পিত্তথলির অপারেশনের পরে তার হজমে অসুবিধা হচ্ছে। এই বিষয়টা আসলে কতটা সঠিক? না, একেবারেই সঠিক। গবেষণায় দেখা গেছে যে 3 থেকে 5% রোগীর অপারেশনের পরে কিছুটা হজমের সমস্যা হতে পারে। কিন্তু এটাও দেখা গেছে যে একটা নির্দিষ্ট সময়ের পরে, অর্থাৎ 5 মাস বা 1 বছর পরে তাদের হজমের সমস্যাটা চলে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমি একটা কথা বলে থাকি যে কিছু কিছু রোগীর যে হজমের সমস্যা হলো সেটাও চলে যায়, বাট এই যে পাথর যদি এই ভয়ে, এই যে হজমের সমস্যা হতে পারে, এই ভয়ের কারণে অনেকে কিন্তু অপারেশন করান না, তখন তারা অনেক ধরনের জটিলতায় পড়ে। তাহলে আপনি কোনটা নেবেন? এই যে রোগীর প্যানক্রিয়াটাইটিস হলো, ফেটে গেল, পেকে গেল, এটা দিয়ে তো রোগী মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে। বরং সে যদি একটু কম খেতে পারে, যদি হজমের সমস্যা হয়, সেটা তো বড় ধরনের সমস্যা না, সে তো ভালো থাকছেন। এজন্য আমরা তো কোনো একটা অর্গানকে এমনিতেই ফেলে দেই না। একটা অসুস্থ অর্গান তখনই আমরা স্যাক্রিফাইস করি বা ফেলে দিই যখন দেখি যে এটা ফেলে দিলে রেখে দেওয়ার থেকে তার লাভটা বেশি, অ্যাডভান্টেজটা বেশি। তাহলে আপনি যেটা বলছেন যে কিছুটা সমস্যা হয় কিনা, হ্যাঁ, হজমের সমস্যা হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সে হজমের সমস্যাটাও সমাধান হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছে এবং পিত্তথলির পাথর নিয়ে যে নানা রকমের ভুল ভ্রান্ত ধারণা আছে সেই ধারণাগুলো তারা অবসান পেয়েছে এবং পরামর্শ পেয়েছে। ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আশা করছি রোগীরা অনেক কিছু জানতে পেরেছেন এবং তারা এই বিষয়গুলো মনে রাখবেন। তবে একটা বিষয় আমি কি যোগ করতে পারি? জি অবশ্যই। আমাদের কাছে একটা প্রশ্ন খুবই করে থাকেন যে পিত্তথলির পাথর গলানোর কোনো বিষয় আছে কিনা। আসলে এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো পদ্ধতি, যেমন অনেকে বলে থাকেন যে একটু লেবুর রস, বেশি করে আপেল বা বিভিন্ন গাছের পাতা খেলে পিত্তথলির পাথর গলে যেতে পারে, বা কোনো এলোপ্যাথিক মেডিসিন, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। এগুলো বাজারে বা বিভিন্ন জায়গায় বা বাংলাদেশের কুসংস্কারের একটি অংশ হিসেবেই বলতে পারেন যে এগুলো বলা হয়, এবং অনেকেই এই চিকিৎসায় গিয়ে অপচিকিৎসার শিকার হয়ে আরো বড় রোগ বহন করেন,
পরবর্তীতে তাকে আরো বেশি সমস্যায় পড়তে হয়। আশা করছি আপনার মাধ্যমে আমার যারা দেখছেন তারা এই বিষয়টি বুঝতে পারবেন। যে কোনো রোগ হলে অবশ্যই সঠিক এবং ধন্যবাদ, স্যার। স্ট্যান্ডার্ড চিকিৎসা নেবেন। ধন্যবাদ স্যার। দর্শক, কথা বলছিলাম পিত্তথলির পাথর চিকিৎসা ও করণীয় নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।